সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে বন্যা নিয়ে কথা বলতে চাই। আমরা জানি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এবং বেশ কিছু পার্বত্য অঞ্চল এবং একই সঙ্গে চোখ রাঙাচ্ছে বন্যা উত্তরাঞ্চলের দিকেও। সম্প্রতি যে আশঙ্কাটি তৈরি হয়েছে যে উত্তরাঞ্চল এবং অন্যান্য জেলাগুলোতেও বন্যা ছড়িয়ে পড়ার একটা তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। সব কিছু বিষয় নিয়ে আরেকটি বিষয় ছাপিয়ে আসে এই বন্যার, এই আকস্মিক বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের জীবনের যে ক্ষতি হয়েছে এবং আমাদের যে জানমালের যে ক্ষতি হয়েছে, সেগুলো ছাপিয়ে চলে আসে যে চিকিৎসার যে সংকট এবং মানুষ যে অসুস্থতার সাথে যুদ্ধ করে এখন পর্যন্ত যারা টিকে আছেন তাদের পরবর্তী পুনর্বাসনটি কেমন হবে। এই মুহূর্তে যারা সমগ্র দেশের সমগ্র মানুষ তাদের সমগ্র শক্তি এবং সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই বন্যা দুর্গত এলাকায় তাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু সেই সহযোগিতাটি সমন্বিত হলে সেটি আরও সুন্দর হয় এবং এই চিকিৎসা এবং স্বাস্থ্যের বিষয়টিকে নিয়ে আমরা আরও ভালোভাবে কাজ করতে চাই যাতে যারা এই চিকিৎসা ব্যবস্থাটি সবার কাছে সুন্দরভাবে পৌঁছায়। এবং এই বিষয়ে বন্যার কারণ কী, এই বিষয়টি নিয়ে কিন্তু একটি ধোঁয়াশা তৈরি হয়েছে সমগ্র মানুষের মধ্যে। সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব এবং সেজন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, চেয়ারম্যান ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেলিজিয়েন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে স্বাস্থ্যের বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিনকে, বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, প্রাক্তন সভাপতি পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ। অধ্যাপক ডাক্তার শারমিন ইয়াসমিন, আপনাকে স্বাগত আমাদের। থ্যাংক ইউ, সবাইকে শুভেচ্ছা। আমি আসলে যে বিষয়টি নিয়ে আপনার সাথে প্রথমেই অধ্যাপক জিল্লুর রহমান আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে যে এই বাংলাদেশের এই নদী বিধৌত, আমরা বলি যে আমরা 1300 নদীর এই দেশ, নদী নিয়ে আমাদের বিশেষ একটি আবেগের জায়গা রয়েছে, কিন্তু এই যে পানি জীবন রক্ষাকারী সেটি অনেক সময় জীবন বিধ্বংসীকারী হয়ে দেখা দেয়, বিশেষ করে এই বন্যার সময়। আমাদের এই বন্যার ইতিহাস অনেক প্রাচীন, আমরা বিভিন্ন সময় দেশের মানুষ বন্যারকে আসলে মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি, কিন্তু এবারের ঘটনাটি একেবারেই একটু অন্যরকম লাগলো যে এক রাতের মধ্যে আকস্মিক বন্যায় আক্রান্ত হয়েছে প্রায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রায় 13টি জেলা এবং সেখানে আমরা বলবো যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে একেবারে অনেক বেশি। এর পেছনের কারণটি কি? আসলে বন্যা এবং বাংলাদেশ এর ভূমি, এর সাথে যোগসূত্রটা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে বন্যার কথা যদি বলি, বন্যা নির্ভর করে একটি দেশের ভৌগোলিক অবস্থান এবং তার ভূপ্রকৃতি। তো বাংলাদেশের যেই ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতি, এখানে এর আশেপাশে, বাংলাদেশ সহ এর আশেপাশে প্রচুর বৃষ্টিপাত হয় বর্ষা মৌসুমে এবং এই বৃষ্টিপাতের জন্যই এখানে বন্যা হয়ে থাকে। তো এখন বন্যা যখন হয় সাধারণত বন্যার পানিটা নদী দিয়ে প্রবাহিত হয়। তো নদীর পানিটা কোথা থেকে আসে? নদীর পানিটা তার অববাহিকা থেকে। অববাহিকা মানে একটা নদী তার কোন কোন এরিয়া থেকে সে পানি আনে। নদীটা শুধু যে তার যে কোর্স, এই কোর্সে যে পানিটা আসে, সেই পানিটা কিন্তু এই কোর্সের না, এই পানিটা হলো তার আশেপাশে যে এরিয়া আছে এই এরিয়া থেকে পানিটা সে নিয়ে এসে নিচু জায়গা দিয়ে সে প্রবাহিত হয়। তো আমাদের উত্তরে এবং পূর্বাঞ্চলে হিল রেঞ্জ, এই হিল রেঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়, ইভেন আমাদের দেশেও প্রচুর বৃষ্টিপাত হয়। আর জিওগ্রাফিক্যালি আমাদের এই পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল ব্যতীত, দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল ব্যতীত সবই আমাদের হলো একেবারে প্লেইনল্যান্ড এবং এটা খুবই জেন্টলি স্লোপিং হয়ে সাউথে সাগরে চলে গেছে। এখন যখন বৃষ্টি হয়, এটাকে যে আমরা বললাম যে এই যে তার অববাহিকা বা রিভার ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টি হয়। তো ক্যাচমেন্ট এরিয়ার ম্যাক্সিমাম পার্টই হলো আমাদের দেশের বাইরে পাহাড়ি অঞ্চলে। তো পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টিটা হয় তখন প্রচুর স্রোত নিয়ে সে, যেহেতু পাহাড়ের ডাল থেকে তারপর নদী হয়ে এটা আসে, মানে অতি দ্রুত গতিতে এই পানিটা প্লেনল্যান্ডে এসে পড়ে। এই জন্যই দেখা যায় যখন পাহাড়ি অঞ্চলে বৃষ্টি হয় পূর্বাঞ্চলে এবং উত্তরাঞ্চলে, এর কয়েকদিন পরেই, উত্তরাঞ্চল হলে কয়েকদিন পরে আমাদের বৃষ্টি, আর পূর্বাঞ্চল হলে সাথে সাথেই, যেহেতু আমাদের ফেনী, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী এই অঞ্চলটা এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, এগুলো পাহাড়ের পাদদেশ,
যখন পাহাড়ে বৃষ্টি হয় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু এখানে আমাদের এখানে বৃষ্টি না হলেও বন্যা হয়। আর এভারেজ সিচুয়েশনটা এই ধরনের বন্যা মানে এত ইন্টেন্সিটির বন্যা সাধারণত গত 30-35 বছরে এই অঞ্চলে হয় না। অর্থাৎ এই অঞ্চলে 30-35 বছরে এই ধরনের বৃষ্টিপাত হয় না, এত অল্প সময়ে এত অধিক বৃষ্টিপাত। এই বন্যাটার সময় 3 দিনে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হয়েছে। 500 মিলিমিটার বৃষ্টি মানে প্রতিটা এলাকায় প্রায় 1.5 ফুটের উপরে পানির স্তর। তো এই পানিটা যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ের ডাল বেয়ে ভ্যালি হয়ে নদী হয়ে যখন পানিটা আসে একটা সরু এলাকা দিয়ে, তো এনর্মাস ওয়াটার এখানে, এই পানিটা তখন দ্রুত গতিতে এসে আমাদের প্লেনল্যান্ডে পড়েছে। এবং ফেনী এবং যেই নোয়াখালী এই অঞ্চলে আমাদের হিলগুলো হলো উত্তর দক্ষিণে প্রসারিত। তো উত্তর দক্ষিণে প্রসারিত মানে কি, একটা হিল রেঞ্জ একেবারে কয়েকশো কিলোমিটার লম্বালম্বি উত্তর দক্ষিণে, এরপরে একটা ভ্যালিতে নদী থাকতে পারে, নদী থাকে সাধারণত, আবার একটা হিল রেঞ্জ কয়েকশো কিলোমিটার প্রসারিত। এরকম এই পর্বতগুলোকে আমরা ভঙ্গিল পর্বত বলি। তো ফেনী নোয়াখালী হলো ভ্যালি বরাবর, মানে উত্তর দক্ষিণে পাহাড়, দক্ষিণে। এই জন্য পানিটা নদী এবং তার ভ্যালি দিয়ে প্রচুর পানি একসাথে ফেনী নোয়াখালীতে, এই জন্য এখানে ইয়েটা বেশি আছে, ডেভাস্টেটিং। আর কুমিল্লা হলো পাহাড়ের আড়াআড়িভাবে, অর্থাৎ কুমিল্লাতে যেই পানিটা এসেছে গুমতি নদী দিয়ে, গুমতি নদী হলো পাহাড়ের আড়াআড়ি কেটে, পাহাড়টাকে কেটে গুমতি নদীটা এসেছে। অর্থাৎ গুমতি নদী অনেক দূর, তার ক্যাচমেন্ট এরিয়া ম্যাক্সিমামই ইন্ডিয়া থেকে পানি আনে উত্তর আগরতলা এসে এই গুমতি নদী দিয়ে প্রবাহিত। এখন এই গুমতি নদীকে আমরা কিন্তু কুমিল্লার দুঃখ বলি, হ্যাঁ, এটা ঐতিহাসিকভাবে বলি। কিন্তু এতদিন কেন হয় নাই, আমরা কি করেছি, এই বন্যা নিয়ন্ত্রণের জন্য আমাদের বড় বড় নদীগুলোতে এবং ছোট নদীতেও আমরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে দিচ্ছি, 2 পাড়ে আড়াআড়ি বাঁধ দিয়ে আমরা উঁচু করে দিয়েছি। উঁচু করার ফলে সাধারণ বন্যা এই পানিটা আমাদের লোকালয়ে যেতে পারে না এবং আমাদের কৃষি জমিতে যেতে পারতো না। এবারের বন্যায় এত গতি ছিল যে বিভিন্ন জায়গায় এই বাঁধ ভেঙে গেছে, বাঁধ ভেঙে গিয়ে লোকালয়ে প্লাবিত হয়েছে। এবং ইভেন এই ফেনী নদী, মুহুরী নদীরও বাঁধ আছে, এই বাঁধও ভেঙে গিয়ে এই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং এগুলো পাদদেশে, এই জন্যই খুব তাড়াতাড়ি আকস্মিক। মানে এবারের আসলে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা জানতে চাইলাম এবং একই সঙ্গে আরও কিছু কথা যুক্ত আছে, হয়তো বাঁধের ব্যাপারটি রয়েছে, সেটি আপনি বলেছেন। আমি আসলে অধ্যাপক ডক্টর শারমিন ইয়াসমিন আপনার কাছে আসতে চাই, বিশেষ করে এই যে আপনি কমিউনিটি বা প্রিভেন্টিভ মেডিসিনের একটি বড় একটি অংশ জুড়ে কাজ করছেন, এই বন্যা সাথে এই ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসলে এই আকস্মিক বন্যায় সেটি আরও বেশি প্রকট হয়ে উঠেছে। কি ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আমাদের এই বন্যা দুর্গত জনগণ আছে, এটি যদি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে বন্যা বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই কিন্তু স্বাস্থ্য ঝুঁকিগুলো থাকে। তো স্বাস্থ্য ঝুঁকিগুলোর মধ্যে যেগুলো আমরা দেখি যে বেশিরভাগ হচ্ছে আপনার কিছু অসুখ এই সময় দেখা যায় খুব বেশি। যেমন সেখানে বন্যার মধ্যে আমরা দেখি পানি সংকট দেখা যায়, পানি পাওয়া যাচ্ছে না এবং যেটা বিশুদ্ধ পানির ভীষণ অভাব থাকে, তখন চারিদিকে পানি কিন্তু সেই পানি খাওয়া যাচ্ছে না। সো এই পানিবাহিত রোগগুলো সেখানে খুবই কমন। তো পানিবাহিত রোগের মধ্যে যেমন কমন যেগুলো হচ্ছে ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, হেপাটাইটিস, বলতে আমি সাধারণ কথায় জন্ডিস যেটাকে আমরা বলি, হ্যাঁ, সেগুলো, কলেরা, এগুলো খুবই কমন। এবং এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে আমাদের স্যানিটেশনগুলো কিন্তু তখন আসলে ব্যাহত হয়, তাই না? স্যানিটেশন বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমাদের যে ল্যাট্রিনের সুব্যবস্থা থাকে গ্রামে, যেগুলোও আছে, সেগুলো কিন্তু বন্যার কারণে কিন্তু সেগুলো চারিদিকে ইনফেকশনের যে জীবাণুগুলো আছে সেগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, হ্যাঁ। তো কাজে সেটা একটা ব্যাপার থাকে। এছাড়া চর্মরোগ সেখানে খুবই কমন, বিভিন্ন ধরনের চর্মরোগের মধ্যে যেমন আমরা যেটাকে বলি স্ক্যাবিস বা খোস পাঁচড়া, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশনগুলো আমরা দেখি। আর এছাড়াও কিন্তু আমাদের অপুষ্টিজনিত সমস্যাগুলো থাকে, এই সময় আরও প্রকট আকার ধারণ করে সেগুলো। তারপরে একই আমরা দেখি যে বন্যার সময় এক জায়গায় একটা নিরাপদ স্থলে অনেক মানুষ জড়ো হয়ে থাকে একসাথে, যার ফলে হয় কি যে আমাদের যে কন্ট্যাক্ট জনিত যে রোগগুলো, তারপরে হচ্ছে আপনার বায়ুর মাধ্যমে যে রোগগুলো ছড়ায়, হ্যাঁ, শ্বাসতন্ত্রের রোগগুলো, নিউমোনিয়া, এগুলো অনেক বেশি হয়। আর ঝুঁকি বলতে আমি বলবো যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী আবার
আছে, অনেকেই আছে। যেমন ধরেন আমাদের শিশুরা, তারা একেবারেই। আবার মায়েরা আছে, গর্ভবতী মা আপনারা দেখেছেন যে অনেক প্রেগনেন্ট ওমেনকে তারা নিরাপদ শেল্টার নিয়ে গেছে সেরকম। এবং আবার আছে বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন, বাচ্চারা আছে, তারাও এই ঝুঁকিপূর্ণ ঝুঁকির মধ্যে। জনগোষ্ঠীর মধ্যে পড়ে। আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের দেশে তো আসলে অসংক্রামক ব্যাধি এখন অনেক বেশি, এবং প্রত্যেকটি হাউসহোল্ডে দেখবেন এরকম রুগী আছে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হ্যাঁ, অথবা স্ট্রোকের রুগী অথবা আছে, হার্টের হার্টের patient রুগী যারা আছে, রয়েছে। হ্যাঁ সেরকম। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারাও একটা ঝুঁকির পর্যায়ে থাকে। অবশ্যই। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে আমরা দেখেছি যে অনেকে হয়তো ওষুধ সংরক্ষণ করার ব্যাপারটি এই সময়টাও পায় নাই অথবা তারা, যাদের ছিল সেটাও হ্যাঁ, হয়তো ভেসে সেটাও গেছে পায়নি, পানিতে। হ্যাঁ। Right. আর গ্রামাঞ্চলে তো এই আসলে চট করে যে ওষুধ কিনতে পাওয়া যায় বা এই সময় তো আরো পাওয়ার প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। তো এই ধরনের আপনার স্বাস্থ্য ঝুঁকিগুলো অনেক বেড়ে অনেক। গেছে। অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে যুক্ত হচ্ছে যে আমরা অ্যাকিউট কিছু প্রবলেমের মধ্যে, যেরকম কেউ ড্রাউনিং বা পানিতে ডুবে যাওয়া, সাপে কাটা, জি, মানে এই জায়গাগুলো এগুলোও আছে, কিন্তু হ্যাঁ, আসলে ডুবে যাওয়া, সাপে কাটা, এগুলো তো হচ্ছেই। এবং আরেকটা দেখেছেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়েও হ্যাঁ, অনেকে মারা electrocution গেছেন, হয়ে হ্যাঁ, কোন একটি এরিয়ায় সেটাও সেটাও দেখেছি। মারা এবং এই জন্য গেছেন। কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধও রাখা হয়েছে, বন্ধও রাখা যাতে হয়েছে। তারা নিরাপদে থাকতে পারে। সেটা। হয়তো ধীরে ধীরে সেটি চালু হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন, আপনি খুব চমৎকার করে আসলে এই স্বাস্থ্য ঝুঁকির আরেকটা কথা জিনিস বললেন। অ্যাড করতে চাই, হ্যাঁ, যেটা অবশ্যই। মানসিক স্বাস্থ্য সমস্যা। আসলে যেটি আমরা, এগুলো তো আমরা বললাম যে আপনার আমাদের যেগুলো শারীরিক স্বাস্থ্য সমস্যা, এটাও কিন্তু অনেক সময় হয়তো আমরা এটা দিকে একটু নজরটা কম দেই, কারণ অ্যাপারেন্টলি আমরা ওগুলোই বেশি দেখি, কিন্তু এটাও কিন্তু আরেকটা বিষয়। এই যারা সময়ে, আসলে সর্বস্ব হারিয়েছে, সর্বস্ব একটা হারিয়েছে, অনিশ্চিত সারা জীবনের ভবিষ্যতের সঞ্চয় দিকে চলে গেছে, রয়েছে, সারা তাই। জীবনের সংসার, এক রাতের মধ্যেই দেখা মানসিক যাচ্ছে চাপ, যে হ্যাঁ, তার সাজানো গোছানো মানসিকভাবে জীবনটি বিপন্ন হয়ে যায় বিপন্ন সবাই, হয়েছে। হ্যাঁ। খুব খুব স্বাভাবিক। খুব চমৎকার একটি কথা আপনি একই সঙ্গে যুক্ত করেছেন। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স যে বিভাগটি আপনি যার চেয়ারম্যান হিসেবে রয়েছেন, আসলে মূলত বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। আমরা দেখেছি ঘূর্ণিঝড়, বন্যা, সাইক্লোন এবং অন্যান্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, সেক্ষেত্রে আসলে একেবারেই আমরা কমিউনিটির সাথে, মানে রাষ্ট্রীয় বা উপর যে পলিসি লেভেলের সমন্বয়টি কীরকম? মানে আসলে আমরা সামনের বাংলাদেশে, আমরা তো একটা সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়, সংস্কার মূলক একটি বাংলাদেশের প্রত্যাশায়, সেক্ষেত্রে এই ডিজাস্টার ম্যানেজমেন্টের এই বিষয়টি আসলে কিভাবে আপনারা ইমপ্লিমেন্ট করতে চান, সেটি একটু জানতে চাই। আসলে বাংলাদেশ দুর্যোগ প্রবণ দেশ, এটা আমরা জানি। এই জন্যই যেই দুর্যোগগুলো আমাদের হয়, যেমন বন্যা, তারপর সাইক্লোন, জলোচ্ছ্বাস, তারপর ইদানিং যুক্ত হয়েছে ল্যান্ডস্লাইড, তারপর অতি মানে খরা, হ্যাঁ, তারপরে যে আরবান ওয়াটার লগিং, হ্যাঁ। তো এগুলো আরও অনেক দুর্যোগ কিন্তু দিন দিন আমাদের মানুষ্য সৃষ্ট দুর্যোগ আছে, হ্যাঁ। তো এইটার চিন্তা করেই আমাদের এই দেশে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার যে পাঠ্যক্রম এবং বিশ্ববিদ্যালয় লেভেলে অনেক ইউনিভার্সিটি কিন্তু পড়ানো হয়। তো দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা কিন্তু বিশেষ করে সাইক্লোন এবং ফ্লাডে আমরা কিন্তু একটা অবস্থানে আছি, যেহেতু এটা প্রতি বছরই প্রায় হয়। এজন্য আমরা কিন্তু অনেকের কাছেই মানে এটা উদাহরণ বা একটা মাইলফলক হিসেবে আছে। মাইলফলক হিসেবে, কিন্তু এখানেও আমাদের অনেক উন্নতি করার আছে, হ্যাঁ। এই জন্যই আমাদের এই বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা এই পাঠ্যক্রমগুলো চালু করেছি। এখন আমাদের যারা ডিজাস্টার ম্যানেজার হবেন প্রশিক্ষিত হবেন, হ্যাঁ, এবং এদের যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় কর্মসংস্থান করতে পারি, তাহলে কিন্তু দুর্যোগ ব্যবস্থায় আমরা আরও অনেক উন্নতি করতে পারব। একই প্রসঙ্গে আমি জানতে চাচ্ছি, বন্যার ক্ষেত্রে আপনাদের যে একটি মাস্টার প্ল্যান থাকার কথা, যে বাংলাদেশের এই ভূমিভিত্তিক, অঞ্চল ভিত্তিক জায়গা জুড়ে বন্যার যে প্রস্তুতিটি, সেটি আসলে আমরা কিভাবে ভবিষ্যতে নিতে পারি, বা এই বিষয়ে কোনো আপনার চিন্তা রয়েছে বন্যা, কিনা? আমি তো বললাম ভূপ্রকৃতি, হ্যাঁ। দেখেন বাংলাদেশটাকে যদি আমি দেখি, তাহলে মেইনলি ভূপ্রকৃতির অনেক ভেরিয়েশন আছে, কিন্তু এত বেশি না। তিনটা টাইপ আছে আমাদের ভূপ্রকৃতির। একটা হলো পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চলের যে হিল রেঞ্জ, দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্বাঞ্চল। পূর্বেতে নাই, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের যে হিল রেঞ্জ, এটা হিলি এরিয়া। এরপরে আছে কিছু এলিভেটেড এরিয়া। এলিভেটেড মানে
এই সাধারণ ভূমি থেকে কিছু কিছু 5-6 মিটার উঁচু, যেমন যেটা হলো যে ঢাকা শহর যেখানে অবস্থিত লালমালিক পার্টিটা, এটাকে হলে আমরা বলি মধুপুর ট্র্যাক্ট। হ্যাঁ, আরেকটা হলো এই বারিন ট্র্যাক্ট যেটা রাজশাহী এরিয়াতে, আরেকটা হলো লালমাই কুমিল্লাতে। এই তিনটা ছোট ছোট এরিয়া বাদে পুরো বাংলাদেশটা একটা প্লাবন ভূমি, অর্থাৎ প্রতি বর্ষায় এখানে পানি ওঠে, প্লাবন ভূমি। এই প্লাবন ভূমিতেই কিন্তু আমাদের এই এত ঘনবসতিপূর্ণ লোক আমরা বাস করি। তো এখানে এই বন্যার সাথেই কিন্তু আমরা বাস করতাম। এবং এই যে প্রাচীন জনপদ, এগুলো কিন্তু নদীর পাড়ে। নদীর পাড় কেন হয়? নদীর পাড়টা সাধারণত সবচেয়ে বেশি উঁচু, কিন্তু আচ্ছা, যে কোনো জায়গার চেয়ে নদীর পাড়টা সবচেয়ে উঁচু। কারণ হচ্ছে এই যে বন্যার সময় প্রচুর সেডিমেন্ট আসে, পলি আসে। এই পলির যে মোটা বালিগুলা, এগুলো নদীর পাড়ে প্রথম পড়ে, যেহেতু প্রচুর গতিতে আসে, এসে যখন পার উপচা যায় তখনই তো বন্যা। তখন পানিটা যখন ছড়িয়ে যায় তখন মোটা দানাদার বালিগুলো পাড়ে পড়ে যায়, আর ফাইন যেগুলো এগুলো চলে যায় আমাদের ফ্লাড প্লেনে, যেখানে কৃষি জমি আমরা। তো এইখানেই কিন্তু প্রাচীন জনপদ গড়ে উঠেছে। আমরা বলি যে নদীর সুবিধার জন্য, আবার এটা উঁচু এই জন্যই। নর্মাল বর্ষায় কিন্তু নদীর পাড়ের ওই জায়গাটা নিমজ্জিত হয় না। বর্ষা থেকে যখন বন্যা হবে তখনই নদীর পাড়ে উপচায় যাবে। তো এই নদীর পাড়ে উপচায় গেলে তখনই বন্যা হয়। এবং এই বন্যা যাতে আমাদের এই ফ্লাড প্লেনে পানি যেতে না পারে, এই জন্যই আমরা কী করেছি, আবার এই উঁচু পাড়টাকে আরেকটু এমব্যাঙ্কমেন্ট যেটাকে বলি, অ্যালং দ্য রিভার, দুই পারে অ্যালং দ্য রিভার আমরা অনেক জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাদ দিয়ে আমরা বিভিন্ন প্রকল্প করেছি, অর্থাৎ বন্যার পানিটা যাতে তখন আর যেতে না ভিতরে না ঢোকে। এখন আমরা কি করেছি, এখন বলি যে বাঁধ, আরেকটা হলো এমব্যাঙ্কমেন্ট, এটা হলো এমব্যাঙ্কমেন্ট, আরেকটা হলো ব্যারেজ, যেটা ড্যাম, একদম অ্যাক্রস দ্য রিভার, রিভারের পানি আটকে আমি বিভিন্ন ইরিগেশন কাজে। এবারে একটি অভূতপূর্ব ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে কমিউনিটি এঙ্গেজমেন্ট, বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষের যুক্ত হওয়ার যে আগ্রহ এবং প্রবণতা, যে যেখান থেকে পেরেছেন এগিয়ে গিয়েছেন। আমরা টিএসসিতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি মানুষ সাহায্য করার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। কিন্তু আসলে ঠিক বন্যার্ত এলাকায় আবার একই রকম ভিন্ন চিত্র রয়েছে, যে অনেক দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে পারেনি, বা প্রপার ডিস্ট্রিবিউশনটি আসলে অনেক ক্ষেত্রে ব্যাহত হয়েছে। তো এই বিষয়টিকে কমিউনিটি এঙ্গেজমেন্টের, বিশেষ করে কমিউনিটি মেডিসিনের পার্সপেক্টিভ আসলে আপনি কিভাবে দেখেন? এবং একই সঙ্গে আমি আসলে জানতে চাই যে এই যে ত্রাণের মধ্যে যে মেডিকেশনের বিষয়টি রয়েছে বা ওষুধপত্রের বিষয়টি রয়েছে, সেটি কতখানি গুরুত্বপূর্ণ রয়েছে, গুরুত্ব বহন করে? ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের যেই ছাত্র এবং জনগণের যেই বিপ্লবটা হলো, তার পরবর্তীতে আমরা দেখলাম সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা, মানে দেশকে কিভাবে দেশের জন্য কাজ করা যায় সেটারই একটা আমরা বহিঃপ্রকাশ দেখলাম এই বন্যার সময়। আর বন্যার সময় আমরা যেটা দেখেছি যে সবাই কিন্তু আগিয়ে এসেছে, মানে যার সামর্থ্য আছে, যার সামর্থ্য একটু কম, সবাই যে যা পারে। এবং আমরা দেখলাম যে হিউজ কালেকশন হয়েছে ত্রাণের। কিন্তু যেটা বলেছেন আপনি সঠিক, যে এখানে আসলে জায়গা মতো পৌঁছানো একটা ব্যাপার ছিল। আমরা পত্রিকা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও দেখেছি প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিন্তু ত্রাণ পৌঁছাতে পারেনি। তো এইটার একটা কারণ হচ্ছে আসলে যেই এলাকাগুলোতে আসলে এটা তো হঠাৎ করেই হয়েছে, ওরকম একটা প্ল্যানিং হয়তো আগে প্রিপেয়ারনেসটা ছিল না, এটা একটা ব্যাপার। আর আমার যেটা মনে হয় যে অনেক দুর্গম এলাকায় যেগুলো আছে, যে কমিউনিকেশনের যে একটা ব্যাপার আছে, সেই কমিউনিকেশনের কারণে হয়তো পৌঁছাতে পারে নাই। আর একটা জিনিস আমার মনে হয়েছে যে আমরা যদি আসলে একটু ম্যাপিং করতে পারতাম, মানে ওইভাবে যদি আমরা, আপনি যেটা বলেছেন কমিউনিটি এনগেজমেন্টের জায়গাটাই কিন্তু আমরা আসলে ওইভাবে রেডি না থাকার কারণে লোকাল পিপলরা হঠাৎ করে তারা নিয়োজিত হয়েছে, কিন্তু তাদেরকে যে একটু গুছিয়ে বলা, ওরিয়েন্ট করা, ওই সুযোগটা আর হয়নি। যে যার মতো কাজ করেছে, কোনো নির্দেশনা একটা কেন্দ্রীয় লেভেল থেকে বা কি হতে পারে এগুলো আসলে করা যায়নি। যাই হোক, আমাদের তো সময় আছে, আমাদের এর উত্তরণ ঘটে আমরা আরও আগিয়ে নিয়ে যাব। তো আমার মনে হয় এই জিনিসগুলোকে যদি আমরা আরেকটু, আমাদের তো যেহেতু এটা একটা বন্যা একটা প্রতি বছরই আমাদের হয়, আমাদের লোক বলের স্বল্পতা আছে, কাজে সেই হিসাবে যদি আমরা এরিয়া ওয়াইজ, বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যাতে কেউ বঞ্চিত না হয়, সেই দিকটা খেয়াল রেখেছি। লোক বলগুলোকে যদি আগে থেকে ট্রেন করে দেওয়া এবং তাদেরকে ডেজিগনেট করে দেওয়া কে কতটুকু এরিয়ার মধ্যে সেবা দান করবে, তাহলে মনে হয় ভালো হবে। জি, আরেকটা ওষুধের কথা বলেছিলাম, যে আমরা বলেছি কিছু জরুরি ওষুধ আছে, যেমন আমরা তো একটু আগেই বললাম যে কি কি অসুখগুলো হতে পারে, এবং সেইটার প্রেক্ষিতে আমাদের যেমন ওটস
স্যালাইন খাবার খুবই saline, গুরুত্বপূর্ণ একেবারেই। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো যারা খুব সিভিয়ার ডিহাইড্রেশন হয় তাদের জন্য কিছু আমাদের স্যালাইন যেগুলো আমাদের Oral আইভি saline, দিতে হবে জি। সেগুলো হাতের কাছে রাখতে হবে, তবে সেগুলো অবশ্যই আমাদের মেডিকেল পার্সোনালের Hospital-এ, তত্ত্বাবধানে দিতে জি। হবে, সেগুলো একটা আছে। তারপরে যেমন আমাদের প্যারাসিটামল, জ্বরের ওষুধগুলো রাখতে হবে, ব্যথার ওষুধ রাখতে হবে, অ্যান্টিসেপটিকগুলো রাখতে হবে, ফার্স্ট এইডে যেই সমস্ত জি, জি। ওষুধগুলো এবং লাগে একই সেগুলো সঙ্গে রাখতে পানি হবে। বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি যেটি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর কিছু অ্যান্টিবায়োটিক পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দেয়া রাখতে হচ্ছে, হবে। কিন্তু কিভাবে এটি বিশুদ্ধ করা হবে এটি কিন্তু অনেকেই জানেন না। জানে আপনি যদি না, একটু হ্যাঁ। আমাদের সংক্ষেপে এ- বলতেন। এটি আসলে অনেকেই জানে না, এবং আমি বলবো যে এখানে মিডিয়া কিন্তু অনেক রোল প্লে করতে পারে সব সময়, এসএমএস এর মাধ্যমে বা অথবা টিভির মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা পরবর্তীতে আসছি। তো একটা আমরা জানি যে পানির যে ট্যাবলেটগুলো থাকে, জি। একটা ট্যাবলেট আসলে কতটুকু পানির মধ্যে দিতে হবে সেটা দিতে হবে, ওখানে স্ট্রিপের গায়ে কিন্তু লেখা থাকে 1 থেকে 3 লিটার পানির মধ্যে একটা ট্যাবলেট যাবে। সেটা ডিপেন্ড জি। করবে আপনি 1 থেকে 3 বলতে কি বুঝাচ্ছি, জি। মানে পানি যদি বেশি টার্বিড হয়, মানে ঘোলা হয়, সেই ক্ষেত্রে আপনি ধরেন হয়তো 1 লিটারের মধ্যে বা 1.5 লিটার মধ্যে একটা ট্যাবলেট দিলেন। আর যদি ঘোলাটা কম হয় তাহলে আপনি 3 লিটার পানিতে একটা ট্যাবলেট দিলেন। তাহলে আমি কি তার সাথে সাথে খাবো নাকি আধা ঘন্টা পরে খাবো, সেটাও একটা সময় নির্ধারিত করা আছে। সেটি হচ্ছে 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে সেই পানিটি পানের যোগ্য হয়। তো কাজে এইগুলো একটু বলে দিতে হবে, এগুলো এমন কোনো বিষয় না। কাজে এগুলো যদি স্বাস্থ্যকর্মীরা অথবা আমাদের ভলান্টিয়ার যারা আছে, যারা আসলে হ্যাঁ, distribute করছে, তারাও যদি বলে তারাও, দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু তারা তারা তাহলে কিন্তু এটা সঠিকভাবে- সঠিকভাবে পানিটা তারা পান করতে পারে। এবং এটা মানে সুপেয় পানি যদি বিশুদ্ধ করা যায় তাহলে কিন্তু অনেকখানি রোগ অনেক রোগ অনেকখানি হওয়ারই কথা না, সেটা প্রতিরোধ করা অবশ্যই। যায়। জি, এবং একই সঙ্গে আরেকটি বিষয় আমি আসতে চাই যে খাবারের ব্যাপারে, বিশেষ করে এই সময় তো ভীষণ রকমের আসলে সংকট চলছে, শুকনো খাদ্য বা অন্যান্য জিনিসগুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, হ্যাঁ। তো সেই জায়গাটি আসলে নিশ্চয়ই কি কি ধরনের আসলে শুকনো খাবার বলতে আমরা যেমন nutrition- চিড়া, মুড়ি, এগুলো আমাদের হাতের কাছে রাখলে, কারণ চিড়াটা কিন্তু আপনার দিয়ে ডায়রিয়ার জন্য খুব রেখে খাওয়া ভালো, যায়। হ্যাঁ, এটাও কিন্তু ডায়রিয়াটাকে যেটা হয় এটা মানে পাতলা পায়খানাটাকে করে। বন্ধ করে, হ্যাঁ। এই শুকনো খাবারগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে আমরা একটু গুড় রাখতে পারি, মুড়ি, চিড়া তো আছেই বললাম। এই ধরনের যেগুলো শুকনো রেখে খাওয়া খাবারগুলো যেতে পারে, রেখে বা খাওয়া জীবন যেতে রক্ষা পারে, করতে হ্যাঁ, পারে আর কি। জি। এই যে ফ্লাড প্রিপেয়ার্ডনেসের বিষয়ে যে স্টেপ ওয়াইজ যে ম্যানেজমেন্টগুলো রয়েছে, সেক্ষেত্রে আপনাদের প্রতিনিধিত্ব কতখানি এবং আসলে কি ধরনের একটি উদাহরণ হিসেবে তৈরি হলো এবারের আকস্মিক বন্যায়, পরবর্তীতে আসলে কি ধরনের স্টেপগুলো আপনারা রিকমেন্ড করেন? আসলে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কিন্তু সরকারের মানে সরকারিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একটা গাইডলাইনই আছে, এটা হলো স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার। এখানে কার কি রেসপন্সিবিলিটি, কি কমিটি, একেবারে সর্বোচ্চ মানে পিএম লেভেল থেকে ধরে একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত প্রত্যেক ইউনিটের কমিটি আছে এবং প্রত্যেক স্টেক হোল্ডারকে নিয়ে এই কমিটিগুলো গঠিত। তো এটা একটা স্ট্রং আছে, আমাদের একটা ব্যবস্থা আছে। আমরা ইউনিয়ন লেভেল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় যথেষ্ট আমাদের আছে, মানে এই কমিটি আছে এবং এরা যদি ইচ্ছা করে তাহলে খুব ভালোভাবে এই ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা কিন্তু করতে পারি। তো এখানে একটা দেখলাম, এখানে আমাদের ম্যাক্সিমাম কমিটিগুলোই কিন্তু সরকারি অর্গানাইজেশনের সরকারি লোকজন, কিন্তু এখানে দেখা যায় 2-1 এক্সপার্ট হয়তো কোনো কোনো জায়গায় বলছে যে নিতে পারবেন, কোঅপ্ট করতে পারেন, কিন্তু সরাসরি কমিটিতে নাই। তো এখানে এবার যেটা দেখলাম এবং 88 বন্যা আমার মনে আছে, ছাত্রদের যে একটা অভূতপূর্ব একটা অংশগ্রহণ, এই যে ভলান্টিয়ার হিসাবে তারা যে এই কাজটা, তারা কিন্তু সরকারের সাড়া দেওয়ার আগেই কিন্তু চলে গেছে। তো এখানে যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এরকম প্রতিনিধি যদি এই কমিটিগুলোতে থাকে তাহলে কিন্তু একটা কোঅর্ডিনেশন হয় সরকারের সাথে। যদি আমি সিভিল সোসাইটি এবং এই যে আমাদের ছাত্রদের যে একটা বিরাট অংশ এবার যে কাজটা করলেন, এটা যদি এই স্ট্যান্ডিং অর্ডার এই একেবারে স্ট্রাকচারের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে আমার মনে হয় এই ম্যানেজমেন্টটা আরও স্ট্রং হবে, আরও হতে পারে। এবং একই সঙ্গে যে কিছু পরিবর্তন কিছু দরকার, যেমন যেগুলো ফ্লাড এফেক্টেড এরিয়া যেখানে রয়েছে সেখানে হেলথ কমপ্লেক্সগুলোর স্ট্রাকচার অথবা একেবারেই মানে বিপদকালীন সময়ে যে শেল্টারের বিষয়টি, এটি নিয়ে আসলে আপনাদের এখন যেমন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে 5টা পার্ট। একটা হলো প্রিভেনশন পারতেছি না, মিটিগেশনও করে পারতেছি না, ডিজাস্টার হয়ে যাবে, হ্যাঁ, তখন আমার এলো এই যে রেস্কিউ, তারপর রেসপন্স, রেস্কিউ, তারপর আপনারা আসবেন এই রিহেবিলিটেশন। তো এই যে এইগুলো কিন্তু একেবারে স্পষ্ট করে বলা আছে কোথায় কি করতে হবে। তো এখন প্রিভেনশন যদি সম্ভব না হয় আমি মিটিগেশন করতে হবে। মিটিগেশনে কি করা যায়, আমি এই যে হেলথ সেন্টার এবং ফ্লাড শেল্টার এখন কিন্তু সারা বাংলাদেশই
সরকারের উদ্যোগ আছে এবং অনেক ফ্লাড শেল্টার যে জায়গায় দরকার এভাবে করার কিন্তু সরকারের প্ল্যান আছে। হ্যাঁ, তো এইখানে ফ্লাড শেল্টার করলে কিন্তু এইটা মিটিগেট করতে পারবো আমি। তারপরে যে হেলথ সেন্টারগুলো, এটার নিচতলা কিন্তু তলিয়ে গেছে। হ্যাঁ, এগুলো একতলা, তো এগুলো যদি আমি দোতলা করতে পারি, নিচতলায় যেগুলা নষ্ট হওয়ার মতো না ওগুলো যদি আমি রাখি মিটিং রুমে এটা, এবং ফ্লাড শেল্টার যদি আমি সাফিসিয়েন্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে এটা যে পানির লেভেল, এই লেভেলে তো একতলা তলিয়ে গেছে। এবং একটা হলো কি, এখন কিন্তু অনেক গ্রামে অনেক বিল্ডিং আছে, হ্যাঁ, দোতলা বিল্ডিং আছে। এই বিল্ডিংগুলো থাকাতে হয়েছে কি অনেকেই কিন্তু এখানে শেল্টার নিতে পারছে, আগে কিন্তু এটা ছিল না। হ্যাঁ, তারপর আপনার এই যে মিটিগেশনে আরও যেটা হলো এই যে এমবেঙ্কমেন্টগুলো আরও শক্ত করা, এমবেঙ্কমেন্টগুলো যথেষ্ট মজবুত না, এগুলো আমরা ট্রেডিশনালি করেছি, অনেক উইক। তো এগুলোকে আরও শক্ত করা সাইন্টিফিক ওয়েতে যদি করি, এই এমবেঙ্কমেন্টগুলো যদি আরও উঁচু করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফ্লাড একই সঙ্গে জি অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জিলুর রহমান। আমরা সরাসরি চলে আসি ডক্টর শারমিন ইয়াসমিন আপনার কাছে, যে আসলে এই কমিউনিটি যে আমরা এঙ্গেজমেন্টের কথা যেটা বলছিলাম, যে এবং প্রিভেন্টিভ মেডিসিনের পার্সপেক্টে আসলে এই আকস্মিক বন্যা এবং এই বন্যা পরবর্তী সময়ে যে পুনর্বাসন, সেক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি বা কিছু রিকমেন্ডেশন রয়েছে কিনা? হ্যাঁ, আসলে এখন যেটা বন্যা পরবর্তী সময়ে কিন্তু সমস্যাগুলো ব্যাপকভাবে দেখা দিবে, কারণ অনেকে তো আক্রান্ত হয়েছেন কিন্তু চিকিৎসা পাননি, কাজে সেগুলোর একটা কনসিকুয়েন্স থাকবে, কমপ্লিকেশনস থাকবে, সেটা একটা। নতুন করে আবার অনেকেই আক্রান্ত হবে, আবার অনেকের কাছে কিন্তু তাদের যে অর্জিত অর্থ ছিল সেই অর্থটাও চলে গেছে, নাই খাবার কেনার পয়সা নাই। কাজে বিভিন্নভাবেই পুনর্বাসনের ব্যবস্থা, কাউকে আর্থিকভাবে সহায়তা করতে হবে, কারো বাসস্থান নষ্ট হয়ে গেছে সেভাবে করতে হবে। তবে আমি বলবো যে আমাদের এখন স্বাস্থ্য সেবার ব্যাপারটাই আমি বলি যে আমাদের ভার্চুয়াল যে হেলথ কেয়ারটা আছে, ডিজিটাল হেলথ কেয়ার, এখন ধরেন এখন তো সব আবার কানেকশনগুলো মানে ওগুলো আবার স্ট্যাবলিশ হলো। তো কাজে আমরা এই ক্ষেত্রে যাদের একদম হাসপাতালে যাওয়ার হয়তো প্রয়োজন নাই, তারা কিন্তু যে আমাদের স্বাস্থ্য সেবক যারা আছে, ডাক্তার আছে বা গ্রাম পর্যায়ে যারা কাজ করেন, আমরা জানি যে স্বাস্থ্য সহকারী, হ্যাঁ, তাদের সাহায্য নিয়ে, এবং হেলথ ভলান্টিয়ারও আছে অনেকে যারা প্রাথমিকভাবে কি করতে হবে সেগুলো জানে। এই আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা স্মার্টফোনের মাধ্যমে কিন্তু তারা এই সেবাগুলো অ্যাচিভ করতে পারে, হ্যাঁ, মানে পেতে পারে অনায়াসেই। তারপরে যেমন ধরেন পুনর্বাসনের ক্ষেত্রে আমি আরেকটা বলবো যে যাদের এখন কোনো সঙ্গতি নাই, মানে দূরে যাওয়ার, সেই ক্ষেত্রে আমরা কিছু হেলথ কেয়ার প্রোভাইডারকে আমরা নিয়োজিত করতে পারি, তারা বাড়িতে বাড়িতে গিয়ে, সেটা তো আমাদের ধরেন আছে, আমরা জানি যে আমাদের কমিউনিটি লেভেলে কারা কাজ করে, কিন্তু আবার অনেক সময় সেন্টারে যেতে পারছে না, সেই ক্ষেত্রে বাড়িতে গিয়ে যাতে তার খোঁজ খবরটা নেওয়া, চিকিৎসাটা দেওয়া, এগুলো এছাড়া সেটাও হতে পারে। তো কাজে এই ধরনের কিছু ব্যবস্থাপনা, রিকমেন্ডেশন যেটা বললেন, আমি মনে করি যে আমাদের এখন আসলে সবাইকে তৈরি হতে হবে, আমরা যে রেজিলিয়েন্স কথাটা বলি আর কি আসলে, তো এই কথাটা আমরা বলি যে আমাদের যেমন সুইমিং, আমরা দেখি যে পানিতে ডুবে মারা যাচ্ছে, সাঁতার জানে না, অনেকে ত্রাণ দিতে গিয়ে মারা গেছে। তো এই যে সাঁতার প্রশিক্ষণটাকে বাধ্যতামূলক করে দেওয়া উচিত শিক্ষা কার্যক্রমের মধ্যে। আমরা জানি যে এই সরকার এখন শিক্ষা কার্যক্রমকে কিছুটা পরিবর্তন করবেন, তো সেটা যাতে খুব প্র্যাকটিক্যাল হয় আর কি, অ্যাপ্লাইড ওয়েতে করেন, সেটা করলে ভালো হয়। আরেকটা একটা বেসিক লাইফ সাপোর্ট, যেটা আমি বলছিলাম যে অনেক সময় হয়তো এটা খুব রকেট সায়েন্স না, তাই না, এটা হলো আপনারা হাই স্কুলে যারা পড়ে 9, 10, 11, 12 যারা আছে, তাদেরকে কিন্তু আমরা টিম করে প্রতিটি পাড়াতে তাদেরকে ট্রেন করতে পারি, ইভেন স্কুল কার্যক্রমেও এটা অ্যাড হতে পারে। খুব অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার দুটি রিকমেন্ডেশন বা পরামর্শ আপনি দিয়েছেন, নিশ্চয়ই সেটি ভবিষ্যতে জন্য অনেক বেশি কাজে লাগবে। এবং অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জিলুর রহমান আপনাকেও, যে আপনি মূল্যবান মতামত দিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে বন্যার স্বাস্থ্য ঝুঁকি এবং এর ব্যবস্থাপনা নিয়ে আমরা নানা রকম তথ্য উপাত্ত এবং একই সঙ্গে যে পরামর্শ ভবিষ্যতে কী করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের অতিথিদের সঙ্গে। এবং একটি বিষয় ভীষণভাবে প্রতীয়মান হয়েছে যে আসলে এই যে প্রিপেয়ারনেস প্ল্যান বা আসলে প্রস্তুতিমূলক যে বিষয়টি রয়েছে, আমরা আসলে সবসময় আমরা শিক্ষা নিয়ে থাকি আমাদের অতীত থেকে। এবারের যে আকস্মিক বন্যা, সেটি থেকে নিশ্চয়ই ভবিষ্যতে এর প্রতিরোধের বিষয়টি চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।